নতুল্লাবাদ, প্রাচ্যের ভ্যানিশ, বরিশালের প্রবেশদ্বার। বরিশাল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি প্রধান শহর। এটি বরিশাল বিভাগের অন্তর্গত ও একই সাথে জেলা ও বিভাগীয় সদর দপ্তর। কীর্তনখোলা নদীর তীরে মোগল আমলে স্থাপিত লবণ চৌকিগিরদের বন্দরকে কেন্দ্র করে এই শহর গড়ে ওঠে ও 1801 সালে বরিশালের তৎকালীন বাকেরগঞ্জ জেলার সদর দপ্তর হিসেবে স্থাপিত হলে শহর হিসেবে এর ব্যাপক গুরুত্ব বাড়ে। দেশের খাদ্যশস্য উৎপাদনে একটি মূল উৎস এই বৃহত্তর বরিশাল। বরিশালে একটি নদীবন্দর রয়েছে। এটি দেশের অন্যতম প্রাচীন, দ্বিতীয় বৃহত্তম ও গুরুত্বপূর্ণ একটি নদীবন্দর। ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা 2022 অনুযায়ী বরিশাল আয়তনে দেশের 10ম এবং জনসংখ্যায় 12তম বৃহত্তর মহানগর। বরিশাল বিভাগ বাংলাদেশের 8টি প্রশাসনিক বিভাগের একটি। 1993 সালে দেশের দক্ষিণাঞ্চলের 6টি জেলা নিয়ে এই বিভাগে যাত্রা শুরু হয়। এই প্রশাসনিক অঞ্চল পূর্বে ঢাকা বিভাগে 1829 থেকে 1960 ও খুলনা বিভাগে 1960 থেকে 1912 এর অন্তর্গত ছিল। বাকেরগঞ্জের ম্যাজিস্ট্রেটি প্রতিষ্ঠার লক্ষ্যে 1797 সালে রেগুলেশন 7 অনুযায়ী বাকলা চন্দ্রদ্বীপ নিয়ে বাকেরগঞ্জ জেলা প্রতিষ্ঠিত হয়। তৎকালীন সময়ে প্রভাবশালী জমিদার আগা বাকের খানের নাম অনুসারে এই জেলার নামকরণ হয়। 1801 সালে 1 মে স্যার জনসোর এই জেলার সদর দপ্তর বর্তমানে বরিশাল শহরে স্থানান্তরিত করেন। পরবর্তীতে বরিশাল নামেই এই জেলা প্রতিষ্ঠিত পায়। 1817 সালে এই জেলা একটি কালেক্টরেটে পরিণত হয়। 1829 সালে ঢাকা বিভাগ প্রতিষ্ঠিত হলে এই জেলা ঢাকা বিভাগের অন্তর্গত হয়। যে 4টি কালেক্টরেট নিয়ে ঢাকা বিভাগ বা কমিশনারশিপ গঠিত, এই তারই একটি। ব্রজমোহন কলেজ বা বিএম কলেজ বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ও প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এটি বাংলাদেশের দক্ষিণাংশে বরিশাল শহরে অবস্থিত। 1889 সালে প্রখ্যাত সমাজসেবক, শিক্ষাবিদ ও শিক্ষা অনুরাগী অশ্বিনী কুমার দত্ত কলেজটি প্রতিষ্ঠা করেন। তখন কলেজটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। সে সময় এই কলেজের মান এতই উন্নত ছিল যে অনেকে একে দক্ষিণ বাংলার অক্সফোর্ড বলে আখ্যায়িত করেছেন। 1956 সালে কলেজটি জাতীয়করণ করা হয় ও বর্তমানে কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত। কলেজটিতে স্নাতক সম্মান শ্রেণীতে 22টি বিষয় ও স্নাতকোত্তর শ্রেণীতে 21টি বিষয়ে পাঠদান করে থাকে। সর্বশেষ 2014 সালের 10 জানুয়ারি প্রতিষ্ঠানটির বিভাগীয় প্রধান প্রফেসর বিপ্লব কুমার ভট্টাচার্য এর একক প্রচেষ্টায় মাত্র 11 জন ছাত্র ও ছাত্রী নিয়ে পরিসংখ্যান বিভাগে অনার্স কোর্স চালু করা হয়। প্রফেসর বিপ্লব কুমার ভট্টাচার্য 2016 সালে অধ্যক্ষ প্রফেসর শমা ইমানুল হাকিমের নেতৃত্বে উচ্চ মাধ্যমিক শ্রেণী বিজ্ঞান শাখা পুনরায় চালু করেন। এই কলেজের ছাত্রদের জন্য 3টি হোস্টেল, মুসলিম হোস্টেল, মহাত্মা গান্ধী অশ্বিনী কুমার হোস্টেল, কবি জীবনানন্দ দাশ হিন্দু হোস্টেল এবং মেয়েদের জন্য 4তলা ভবনের একটি হোস্টেল, বনমালী গাঙ্গুলি মহিলা হোস্টেল রয়েছে। কলেজের কেন্দ্রীয় লাইব্রেরিতে মোট বইয়ের সংখ্যা 40,000। এখানে প্রশাসনিক ভবন, লাইব্রেরি ভবন, মুক্তমঞ্চ, শহীদ মিনার, একটি বাণিজ্য ভবন, 4টি কলা ভবন, একটি অডিটোরিয়াম, 4টি বিজ্ঞান ভবন, একটি পরীক্ষা ভবন, কেন্দ্রীয় মসজিদের পাশাপাশি 2টি মসজিদ ও মন্দির রয়েছে ও 3টি খেলার মাঠ রয়েছে। 2টি প্রান্তে 2টি ও মাঝে একটি দিঘি কলেজের সৌন্দর্যকে করে তুলেছে মনোমুগ্ধকর। এছাড়াও কলেজের প্রাঙ্গণে প্রথিতযশা কবি জীবনানন্দ দাশের নামে একটি ক্যাফে রয়েছে, যেটি জীবনানন্দ দাশ ক্যাফে নামে পরিচিত। এছাড়া ডিবেটিং ক্লাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, বাঁধন, রোবার, বিএনসিসি শাখা ইত্যাদি রয়েছে।
বিবির পুকুর বরিশাল শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এক ঐতিহ্যবাহী জলাশয়ের নাম বিবির পুকুর। 1808 খ্রিস্টাব্দে জিন্নাত বিবি মানুষের জলের কষ্ট নিরসনের উদ্দেশ্যে এই পুকুর খনন করেন। নগরীর সদর রোডের পূর্ব পাশে অবস্থিত বিবির পুকুরের দৈর্ঘ্য 1850 ফুট এবং প্রস্থ 400 ফুট। পরবর্তীতে জিন্নাত বিবি নাম অনুসারে শতবর্ষী পুকুরটি বিবির পুকুর নামে পরিচিত হয়ে ওঠে। তৎকালীন সময় কীর্তনখোলা নদীর সাথে খালের মাধ্যমে বিবির পুকুরে দুটি সংযোগ ছিল, ফলে নদীর মতো এই পুকুরে নিয়মিতভাবে জোয়ার ভাটা দেখা যেত। 1600 খ্রিস্টাব্দের শুরুর দিকে বরিশালে কিছু খ্রিস্টান মিশনারির আগমন ঘটে। তারই ধারাবাহিকতায় 1800 শতকে বাংলা মুদ্রণ সাহিত্যের জনক উইলিয়াম কেরি বরিশাল অবস্থান করেন। উইলিয়াম কেরি পর্তুগিজ দস্যুদের কাছ থেকে জিন্নাত বিবিকে উদ্ধার করে নিজেই লালন পালনের দায়িত্ব নেন। অবিভক্ত বাংলার মন্ত্রী হাশেম আলী খানের বাড়ি জিন্নাত বিবির বাসভবন ছিল। বরিশাল পৌরসভা প্রতিষ্ঠার পর বিভিন্ন সময় বিবির পুকুরের সংস্কার ও পুনর্খনন করা হয়। বর্তমানে পুকুরকে কেন্দ্র করে ঝুলন্ত পার্ক, বসার বেঞ্চ, ফোয়ারা এবং আলোকসজ্জার মাধ্যমে শোভাবর্ধন করা হয়েছে। পাশাপাশি বিবির পুকুরের কাছে উন্মুক্ত বিনোদন কেন্দ্র পাবলিক স্কয়ার নির্মাণ করা হয়েছে, যার বর্তমান নাম হিরন স্কয়ার। শহীদ আব্দুর রব সেনিয়াবাদ স্টেডিয়াম 1966 সালে নির্মিত বাংলাদেশের একটি জেলা পর্যায়ের স্টেডিয়াম। এটি বরিশাল শহরের চাঁদমারি এলাকায় অবস্থিত। এটি পূর্বে কীর্তনখোলা নদীর তীর ও পশ্চিমে বান্দ সড়ক রোড। স্টেডিয়ামের কমপ্লেক্সের মধ্যে উত্তর পাশে বরিশাল জেলা সুইমিং পুল ও অন্তর্ভুক্ত রয়েছে। 1966 সালে নির্মাণের পর 1970, 2006 ও 2022 সালে স্টেডিয়ামটির অবকাঠামো উন্নয়ন করা হয়। এটি বরিশাল বিভাগের 6টি স্টেডিয়ামের মধ্যে সবচেয়ে পুরাতন। এটি দর্শক ধারণ ক্ষমতা 35,000। বাংলাদেশের বেশিরভাগ স্টেডিয়ামের মতো এই ক্রীড়া স্থাপনাটিও জাতীয় ক্রীড়া পরিষদের অন্তর্ভুক্ত এবং স্থানীয় বরিশাল জেলা ক্রীড়া সংস্থা তত্ত্বাবধানে রয়েছে। এখানে সাধারণত জেলা ও জাতীয় পর্যায়ে ক্রিকেট ও ফুটবল খেলার আয়োজন করা হয়। এটি বর্তমানে 29.50 একর স্থাপনাটি আয়তনে বাংলাদেশের বৃহত্তর স্টেডিয়াম। বরিশাল লঞ্চঘাট মুঘল সাম্রাজ্যের সময় থেকেই বরিশাল নদীবন্দরে নথিভুক্ত অস্তিত্ব রয়েছে। তখন এটিকে গ্রিটি বন্দর বলা হতো। একটি নদী স্টেশন যা লবণ, মশলা এবং কাঠের ব্যবসার জন্য পরিচিত ছিল। 1869 সালে টাউন কমিটি প্রতিষ্ঠিত হওয়ার পর এবং 1876 সালে পৌরসভা মর্যাদা লাভ করার পর ব্রিটিশ শাসনামলে এটি বরিশাল বন্দর পরিণত হয়। 1880 সালে কিছু আগে স্টিমারগুলি প্রথম বরিশালে নদীবন্দরগুলি ব্যবহার শুরু করে। 1884 সালে বেঙ্গল সেন্ট্রাল ফ্লোরিডা কোম্পানি বরিশাল ও খুলনার মধ্যে নিয়মিত স্টিমার পরিষেবা চালু করে। পরবর্তীকালে বরিশাল আন্তঃজেলা রুট এবং বাংলাদেশ অন্যান্য জেলা থেকে কলকাতা যাওয়ার প্রধান রুট স্টেশন এবং চট্টগ্রাম, নোয়াখালী এবং মাদারীপুরের সাথে শাখা লাইনের টার্মিনাল হিসাবে উভয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ স্টিমার কেন্দ্র হয়ে ওঠে। জেলার অভ্যন্তরে বেশ কয়েকটি ফিডার পরিষেবা বিদ্যমান ছিল। এটি পরে ব্রিটিশ আমলে ভারতীয় জেনারেল নেভিগেশন, রিভার স্টিম নেভিগেশন, ভারতীয় জেনারেল স্টিমার নেভিগেশন কোম্পানিগুলো আঞ্চলিক সদর দপ্তর হয়ে ওঠে, যাতে বাংলার উত্তর ও পূর্বাংশকে রাজধানীর সাথে সংযুক্ত করা যায়। 1947 সালে বঙ্গভঙ্গের পর পাকিস্তান রিভার স্টিমার সার্ভিসেস (PRS) গঠিত হয় এবং 1958 সালে ইস্ট পাকিস্তান ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি (EPIWTA) এর কাছে এটি হস্তান্তর করা হয়। 1960 সালে নদীবন্দরের অবস্থায় বাংলাদেশ স্বাধীনতার পর EPIWTC-কে বাংলাদেশ অভ্যন্তরীণ নদীবন্দর নামকরণ করা হয়। ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি (BIWTA), যা বর্তমানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং অভ্যন্তরীণ নৌপথে সমস্ত
সম্পর্কিত উন্নয়ন, রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার যত্ন নিয়ে থাকে। নির্ভীক একটি উদ্ধারকারী জাহাজ, যা ডুবন্ত লঞ্চগুলোকে উদ্ধার করে থাকে। ঝড়ের কবলে পড়ে যেই জাহাজগুলো নদীতে ডুবে যায়, সেই জাহাজগুলোকে এই জাহাজটি উদ্ধার করে থাকে। মুক্তিযোদ্ধা পার্ক বাংলাদেশের বরিশালে অবস্থিত কীর্তনখোলা নদীর তীরে একটি পাবলিক পার্ক। আনুমানিক 1.3 একর বিস্তৃত একটি অবসরে হাঁটার এবং প্রকৃতির সাথে সংযোগ করার জন্য একটি নির্মল পরিবেশ। পার্কটি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের জন্য উৎসর্গ করা হয়েছে, যা স্মরণ ও শ্রদ্ধার স্থান হিসেবে কাজ করে। দর্শনার্থীরা এর রক্ষণাবেক্ষণ করার পথ, প্রাণবন্ত ফুলের বিছানা এবং শান্ত জলের বৈশিষ্ট্যগুলি অন্বেষণ করতে পারে, যা এটিকে শীতলিতকর এবং প্রতিফলনজাটি আদর্শ জায়গা করে তোলে। শহরের কোলাহল থেকে শান্তিপূর্ণভাবে ফিরে যেতে স্থানীয় এবং পর্যটকদের জন্য মুক্তিযোদ্ধা পার্ক একটি জনপ্রিয় গন্তব্য। এর প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্য তাৎপর্য এটিকে বরিশালের একটি উল্লেখযোগ্য ল্যান্ডমার্ক করে তুলেছে। বেলস পার্ক বরিশাল জেলা সদর থেকে মাত্র 4 কিলোমিটার দূরে ঐতিহাসিক বেলস পার্ক অবস্থিত। 1896 সালে জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে এন ডেভিডসন বেলস বরিশাল আসেন। বেলসের শাসনামলে ব্রিটিশ রাজা পঞ্চম জর্জের আগমনকে কেন্দ্র করে কীর্তনখোলা নদীর কিনারে এই উদ্যানটি নির্মাণ করা হয়। বরিশাল শহরের উন্নয়ন, মুসলিম শিক্ষা ও জনস্বাস্থ্যের বিটসন বেলসের অবদানের স্বীকৃতিস্বরূপ তার নামানুসারে উদ্যানটির নামকরণ করা হয় বেলস পার্ক। বিভিন্ন সময় অনেক রাষ্ট্রীয় গণ্যমান্য ব্যক্তি এই পার্কে তাদের মূল্যবান ভাষণ দিয়েছে। 1972 সালে শেখ মুজিবুর রহমান দেওয়া ভাষণকে স্মরণীয় করে রাখতে এই পার্কের একটি মুক্ত মঞ্চ ও মুরাল স্থাপন করা হয়। 1996 সালে বাংলাদেশ বেলস পার্কের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু উদ্যান রাখা হয়। বর্তমানে বরিশাল সিটি কর্পোরেশনের গণপূর্ত অধিদপ্তর অধীনে থাকা এই পার্কটি পরিচালনা করে। গাছগাছালি দিয়ে ঘেরা বেলস পার্কের দৈর্ঘ্য 550 ফুট এবং প্রস্থ 450 ফুট। উদ্যানের চারদিকে একটিও ওয়াকওয়ে, হেলিপ্যাড, খেলার মাঠ, বসার ছাউনি ও একটি হ্রদ রয়েছে। অতীতে বরিশাল শহরের প্রধান খেলার মাঠ হিসেবে পরিচিত এই উদ্যানে বর্তমানে বৃক্ষ মেলা, বাণিজ্য মেলা ও কুচকাওয়াজ ইত্যাদি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বঙ্গবন্ধু উদ্যান থেকে কীর্তনখোলা নদীর মনোরম প্রাকৃতিক দৃশ্য ও সন্ধ্যার পর সবুজ ঘাসের উপর বর্ণিল আলোর ঝলকানি মনোমুগ্ধকর। বরিশাল জেলার স্থানীয়দের কাছে মর্নিং ওয়াক ও জগিংয়ের জন্য বেলস পার্ক অধিক জনপ্রিয়।
বরিশাল বহুমুখী সিটি মার্কেট। এই মার্কেটটি অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত। এই মার্কেটটিতে অনেকগুলি জামা কাপড়ের দোকান রয়েছে। এই মার্কেটে শুধু জামা কাপড় ক্রয় বিক্রয় করা। এই মার্কেটে নতুন জামা কাপড়ের পাশাপাশি কিছু দোকান রয়েছে যেখানে পুরাতন জামা কাপড়ও বিক্রয় করা হয়। এই মার্কেটটিতে নিম্ন মধ্যবিত্ত এবং শিক্ষার্থীরাই মূলত ক্রেতা হিসেবে আসেন ক্রয় করতে। এই মার্কেটটিতে আসলে আপনাকে অবশ্যই দরাদরি করে এবং দেখে শুনে পণ্য ক্রয় করতে হবে, কেননা এখানে এক দরের কোনো দোকান নেই। আপনাকে বুঝে শুনে দেখে ক্রয় করতে হবে। এই মার্কেটটি ওই বরিশালের প্রাণকেন্দ্র লঞ্চঘাট এবং ডিসি ঘাটের মাঝখানে অবস্থিত। আপনি লঞ্চঘাট থেকেও আসতে পারবেন, ডিসি ঘাট থেকেও আসতে পারবেন। এই মার্কেটটি অত্যন্ত জনপ্রিয়, বিশেষ করে শিক্ষার্থীদের কাছে, কেননা কম দামে ভালো মানের পোশাক পাওয়া যায়। এর জন্য এই মার্কেটটির বেশিরভাগ শিক্ষার্থীরাই আসেন পণ্য ক্রয় করতে। এই মার্কেটটির পাশেই রয়েছে বরিশালের পাইকারি বাজার বা পোর্ট রোড। এই পাইকারি বাজারে শাকসবজি বিক্রয় করা হয়। এই শাকসবজি বরিশাল জেলার বিভিন্ন উপজেলায় থেকে ক্রেতারা এসে কিনে নিয়ে যান এবং সেইখানে বসে খুচরা বিক্রয় করেন। এই মার্কেটটি সকালবেলা বসে দুপুরের আগে শেষ হয়ে যায়। এই মার্কেটটিতে পাইকারি দামে বিক্রয় করা হয় এবং কিছু লোকজন বসে যেখানে খুচরা মূল্য বিক্রয় করা হয়। খুচরা মূল্যের থেকে এই মার্কেটটি পাইকারি দরের জন্যই বিখ্যাত। এখানে প্রতিদিন কোনো বন্ধের দিন নেই, বা বন্ধের দিন বাদেই এই মার্কেটটিতে পাইকাররা বসেন পণ্য বিক্রয় করার জন্য। 30 গোডাউন বাংলাদেশের বরিশালে অবস্থিত একটি মনোরম পার্ক, যা প্রায় 16.3 একর জুড়ে কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত। এটি স্থানীয় এবং পর্যটক উভয়ের জন্য একটি নির্মল পরিবেশ প্রদান করে। পার্কটিতে রয়েছে সবুজ প্রস্ফুটিত ফুল এবং ভালোভাবে তৈরি করা রাস্তা, যা এটিকে অবসরে হাঁটাহাঁটি এবং পারিবারিক ভ্রমণের জন্য আদর্শ করে তুলেছে। দর্শনার্থীরা বিভিন্ন সময় এখানে আসেন। বিকেলে মৃদু বাতাস, পাখির কিচিমিচি সহ একটি শান্ত পরিবেশ উপভোগ করতে পারে। প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি 30 গোডাউন একটি প্রাণবন্ত সামাজিক কেন্দ্র হিসেবে কাজ করে। এখানে বিভিন্ন পালা পর্বণ উৎসবে মানুষ জড়ো হয় এবং নিজেদের মধ্যে কুশল বিনিময় করে থাকে। এই 30 গোডাউনে রয়েছে একটি স্মৃতিফলক, যা মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি উৎসর্গ করে তৈরি করা হয়েছে। এই স্মৃতিফলকটি আমাদের মহান মুক্তিযুদ্ধের ঐতিহ্যকে ধারণ করে থাকে। পার্কের মধ্যে উল্লেখযোগ্য বলতে এই স্মৃতিফলকটি ছাড়া তেমন কিছু নেই। এই পার্কটিতে রাস্তার পাশে বসার জন্য বেঞ্চের জায়গা আছে, যেখানে বসে বিকেলবেলা নদীর সাথে মৃদু বাতাসকে উপভোগ করতে পারে।
ক্রেনটি তৈরি করা হয়েছে বরিশালের কেন্দ্রীয় গোডাউনে খাদ্যশস্য নিয়ে যাওয়ার জন্য। এই ক্রেনটির মাধ্যমে দ্রুত সময় অপচয় রোধ করে খাদ্যশস্য গোডাউনের মধ্যে নিয়ে যাওয়া সম্ভব হয়। বরিশালের কেন্দ্রীয় খাদ্যশস্য গোডাউনে এই ক্রেনটির মাধ্যমে খাদ্যশস্য আনা নেওয়া করা হয়, যা নদীপথে আনা হয়। নদীপথে আনতে যেমন খরচ কম, তেমনি এই ক্রেনটি প্রতিষ্ঠার মাধ্যমে এর রক্ষণাবেক্ষণ করাটা খুব সহজ। এই ক্রেনটি তৈরি করার ফলে খুব তাড়াতাড়ি এবং অল্প অপচয়ের মাধ্যমেই খাদ্যশস্য কেন্দ্রীয় গোডাউনের মধ্যে নিয়ে যাওয়া সম্ভব হয়। এই সেই শ্যালো বা নতুন গোডাউন, এরই মধ্যে ক্রেনের মাধ্যমে খাদ্যগুলো এনে স্বয়ংক্রিয়ভাবে জমা রাখা হয় এবং অল্প সময়ের মধ্যেই তা জেলা এবং বিভাগের বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়া সম্ভব হয়। এই বড় বড় গোডাউনগুলি অত্যাধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি। বরিশাল অঞ্চলে মুক্তিযুদ্ধের কথা বললেই সামনে চলে আসে পরিকল্পিত এক গণহত্যার কথা। এই অঞ্চলে শিশু ও নারী, তরুণ যুবকদের প্রতি যে বীভৎস নির্যাতন চালানো হয়েছিল তার বিবরণ ইতিহাসে খুব কমই আছে। রক্তাক্ত সেই কালো অধ্যায় অনেক কিছুই হারিয়ে গেলেও এখনও যা আছে তা সভ্যতা ও মানবতা বিরোধীর মানুষরূপী পশুদের জঘন্য কর্মকাণ্ডের এক দলিল। মহান স্বাধীনতার 50 বছর পর 2020 সালের 8 ডিসেম্বর বরিশাল মুক্তি দিবস টর্চার সেল ও বধ্যভূমি সংরক্ষণ প্রকল্প উদ্বোধন করেন বরিশাল সিটি মেয়র সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ, যার মাধ্যমে আগামী প্রজন্মের পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতার ইতিহাস জানতে পারবে। 71 স্বাধীনতা যুদ্ধ চলাকালীন পাকিস্তান বাহিনীর নির্মম নির্যাতনের কথা সাক্ষী হয়ে আছে বরিশাল নগরীর ওয়াবদা কলোনিতে অবস্থিত বধ্যভূমি। পাকিস্তানি সেনাবাহিনী তাদের ঘাঁটি স্থাপন করেছিল নগরের এই ওয়াবদা কলোনিতে। বাঙালিদের ওপর নির্যাতন, গুলি করে হত্যা করা সহ তাদের দাপ্তরিক কার্যক্রমের জন্য তারা এই বধ্যভূমি ব্যবহার করে। পরবর্তী সময় 1971 সালে 8 ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনীরা এখান থেকে চলে গেলে বরিশাল স্বাধীনতা লাভ করে। বরিশাল একাধিক বীর মুক্তিযোদ্ধাদের দেয়া তথ্য মতে পাকিস্তান হানাদার বাহিনী বরিশাল আসে 25 এপ্রিল 1971। ওই দিন গানবোট ও হেলিকপ্টার যোগে পাকিস্তান হানাদার বাহিনী একাধিক দল স্টিমার ঘাট, বিসিক ও চরবাড়ি এলাকা দিয়ে শহরে প্রবেশ করে। বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীতে পানিয়ন বোট কলোনি দখল করে তাতে ক্যাম্প বানায়। ক্যাম্পের পশ্চিম দিকে সাগরদী খালের তীরে বাংকার তৈরি করে সশস্ত্র পাহারা দিত পাকিস্তানি সেনারা। অগণিত গণহত্যা নীরব সাক্ষী ওয়াবদা কলোনি। টানা 19 দিন পাকিস্তানি হানাদারদের নির্যাতনে টর্চার সেলে বন্দী ছিলেন বরিশালের বীর মুক্তিযোদ্ধা AMG কবির ভুলু। সেখানে পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যা, ভয়াবহ নির্যাতনের কথা বলতে গিয়ে তিনি এখনো টুকরে কেঁদে ওঠেন। বরিশাল সিটি কর্পোরেশনের অর্থায়নে মুক্তিযোদ্ধা জাদুঘর, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক, বরিশাল মুক্তিযোদ্ধা সংসদ এবং বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সহযোগিতায় একটি প্রকল্পের মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে পাকিস্তানি বাহিনীর নৃশংস স্মৃতিবহ এলাকা ওয়াবদা কলোনি। এর মধ্যে
রয়েছে নির্যাতন ক্যাম্প, বাংকার, বধ্যভূমি, সেতু ও লাশ ভাসিয়ে দেওয়া সাগরদ্বীপ খাল। শ্রদ্ধা জানানোর জন্য সেতুর উপর নির্মাণ করা হয়েছে স্মৃতিস্তম্ভ ৭১। ১.৫ একর জায়গার উপর সংরক্ষিত পুরো প্রকল্পের সার্বিক নকশা প্রণয়ন করেছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক। জানা গেছে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে বধ্যভূমি সংরক্ষণ প্রকল্পের আওতায় নির্মাণ করা হয়েছে ওয়াকওয়ে, স্মৃতিস্তম্ভ, বসার স্থান, প্লাজা, স্বজনদের স্মৃতিচারণের কথা গ্যালারি ও নির্যাতনের ভয়াবহ সৃষ্টিকারী সাউন্ড সিস্টেম। এই অফ দ্য কলোনিতেই যে বধ্যভূমি, এখানেই মুক্তিযুদ্ধের সময় সকলকে ধরে এনে গুলি করে পাক হানাদার বাহিনী হত্যা করত। তাই এই জায়গাটাকে বধ্যভূমি হিসেবে তৈরি করা হয়েছে। এখানে স্মৃতিফলক সহ নানা স্থাপনা সংরক্ষণ করা আছে। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, সংক্ষেপে সেবাচিম, বাংলাদেশের দক্ষিণে বিভাগীয় শহর বরিশালের দক্ষিণ আলেকান্দা এলাকায় অবস্থিত চিকিৎসা বিষয়ক উচ্চ শিক্ষাদানকারী প্রতিষ্ঠান। সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত প্রতিষ্ঠানটি ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়, যা বর্তমান দেশের একটি অন্যতম প্রধান চিকিৎসা বিজ্ঞান বিষয়ক প্রতিষ্ঠান। পুরনো ৮টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে অন্যতম। এখানে ১ বছর মেয়াদী হাতে কলমে শিক্ষণ সহ স্নাতক পর্যায়ে ৫ বছর মেয়াদী এমবিবিএস এবং বিবিএস কোর্সের শিক্ষা কার্যক্রম প্রতি বছর যথাক্রমে ২২০ ও ৫২ জন শিক্ষার্থীকে ভর্তি করা হয়ে থাকে। এই মেডিকেল হাসপাতালটি বরিশাল শহর দক্ষিণ আলেকান্দা অবস্থিত। ১৯৬৪ সালে ৬ নভেম্বর থেকে এর নির্মাণ কাজ শুরু হয়। ১৯৬৮ সালে হতে শিক্ষার্থী ভর্তি করা হয়। স্থাপনকালীন এর নাম ছিল বরিশাল মেডিকেল কলেজ। পরবর্তীতে ১৯৭৭ সালে বরিশালের মহান নেতা শের-ই-বাংলা অর্থাৎ বাংলার বাঘ নামে খ্যাত আবুল কাশেম ফজলুল হক নামে নামকরণ করা হয়। এখানে রয়েছে ১,০০০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল, ৩০ শয্যা বিশিষ্ট বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইউনিট, ১০ শয্যা বিশিষ্ট আইসিইউ রয়েছে একটি একাডেমিক ভবন, ৩টি ছাত্রাবাস, ২টি ছাত্রীবাস, 2টি ইন্টার্ন ডক্টরস হোস্টেল, একটি নার্সিং কলেজ, একটি নার্সিং ছাত্রীনিবাস, একটি নার্সিং ছাত্রাবাস, একটি ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি ভবন, একটি হেলথ টেকনোলজি ছাত্রাবাস, একটি হেলথ টেকনোলজি ছাত্রীনিবাস, একটি মসজিদ, একটি জিমনেশিয়াম, সুবিশাল খেলার মাঠ। ক্যাম্পাসের মধ্যে ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্স, RH স্টেপ মর্গ, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, ডটস কর্নার রয়েছে। কলেজের সামনে একটি শহীদ মিনার রয়েছে, আছে একটি মুক্ত মঞ্চ। এছাড়াও গোল্ডেন জুবলি উদযাপন স্মারক স্তম্ভ ২০১৮ সালে উদ্বোধন করা হয়েছে। ২০২০ সালে করোনা বিভাগের কার্যক্রম শুরু হয় ১৮টি আইসিইউ শয্যা ও ১৫০টি বেড নিয়ে। প্রতি বছর এখানে ২৫২ ছাত্রছাত্রী গ্র্যাজুয়েশন কোর্স এমবিবিএস ও বিডিএস ভর্তি হন। এখানে পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স হিসেবে রয়েছে এমফিল ও ডিপ্লোমা। এছাড়া প্রতি বছর ১০০ জন ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং এ ভর্তি হয় এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারিতে ৮০ জন, ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে ২৫ জন ভর্তি হয়। সংগঠন হিসেবে রয়েছে বঙ্গবন্ধু ক্লাব, সন্ধানী, মেডিসিন ক্লাব, রেড ক্রিসেন্ট ইউথ,
ফটোগ্রাফি সোসাইটি সেবাসিম বিতর্ক পরিষদ।